প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের একটি টপিক সবসময় এসে থাকে, সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কী। বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়ে আপনাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেটিও এটি যে চিরস্থায়ী বন্দোবস্ত জিনিসটা আসলে কী। এই চিরস্থায়ী বন্দোবস্ত জিনিসটা বুঝতে হলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। মূলত ব্রিটিশ শাসনামলে 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে, এর পরবর্তীতে এখানে যে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, তারা 1765 সালে দেওয়ানি লাভ করেছিল। এবং তার আগে এখানে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে আমরা বলছি হচ্ছে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ হওয়ার পরে সেখানে যখন দেওয়ানি লাভ করে ইংরেজরা, তখন তারা প্রবর্তন করেছিল হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। অর্থাৎ দুই রকম শাসন, একই সরকারের ভিতরে দুই রকম শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল, সেটাকে আমরা বলছি হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এই দ্বৈত শাসন ব্যবস্থা থেকে পরবর্তীতে যখন হচ্ছে 1793 খ্রিস্টাব্দে বা 93 সালে যখন হচ্ছে এখানকার গভর্নর ছিলেন, তিনি হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তিনি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তকে আমরা যদি একেবারে সহজ কথায় বলি, সেটি হচ্ছে জমির এক ধরনের স্থায়ী কর ব্যবস্থাকে বলা হয় হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। আবারও বলছি, জমির স্থায়ী কর ব্যবস্থা প্রবর্তনই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস চেয়েছিলেন যে এখানকার যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো জমিদারদের মধ্যে বন্টন রয়েছে, কিন্তু এখানকার এই জমিগুলো থেকে যে প্রাপ্ত করগুলো রয়েছে, এগুলো সময়ের প্রেক্ষিতে কখনো বৃদ্ধি পায়, আবার কখনো হচ্ছে এই করগুলো হচ্ছে কমানো হয়। তো তিনি চেয়েছিলেন যে জমির যে মালিকানা, এটি ওই জমিদারের হাতেই থাকবে এবং বংশ পরম্পরায় তার যে বংশধর যারা থাকবে তাদের হাতেই এটা যাবে। কিন্তু জমির থেকে যে প্রদেয় যে করটা থাকবে, এই করটা তারা হচ্ছে স্থায়ীভাবে এই জমিদারদের উপর আরোপ করা হয়। যদি আমি একটা একেবারে উদাহরণ দিই, ধরুন একটা জমির উপর কর নির্ধারণ করা হয়েছে। গত বছর সেই জমির উপর কর ছিল হচ্ছে 100 টাকা, এই বছর সেটা 50 টাকা, আগামী বছর সেটা 200 টাকা। এই যে আপ ডাউন করছে, এটাকে না করে সরাসরি একটা নির্দিষ্ট করে দেওয়া যে 100 টাকা প্রতি বছর দিতে হবে, এটার কখনো চেঞ্জ হবে না। এটাই হচ্ছে জমির করের চিরস্থায়ী বন্দোবস্ত, একেবারে স্থায়ী বন্দোবস্ত যেটা, এটাই হচ্ছে আমাদের ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে খ্যাত। এখন প্রশ্ন হচ্ছে, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হলো, এটা কতটুকু টেকসই ছিল বা জমিদারদের জন্য বা এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটে বা অর্থনৈতিক প্রেক্ষাপটে কতটুকু গ্রহণযোগ্য ছিল, সেটা নিয়ে একটু বলব। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এখানকার যে জমিদার শ্রেণী যারা ছিল, তারা জমিগুলোর মালিকানা ঠিক যেমনভাবে জমিদাররা চিরস্থায়ীভাবে হচ্ছে মালিকানা পায় এবং তাদের পরবর্তী যে বংশধর যারা ছিল তাদেরকেও যেমন হচ্ছে তারা উত্তরাধিকার ঘোষণা করতে পারত, একইভাবে এই জমির উপর থেকে যে পদেয় করটা ছিল, এই করটা তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে। অর্থাৎ যখন এই জমিগুলো থেকে কোনো প্রকার উৎপাদন হতো না, একেবারে অনুর্বর হয়ে যেত বা কোনো রকম যখন হচ্ছে লাভ আসতো না, তখন জমিদাররা চাইলে এই জমিগুলোকে দেখা যাচ্ছে বাতিলও করতে পারতো না, আবার যে করটা আছে সেই করটাকে কোনো রকম সীমিত করে আনা বা একটু কমিয়ে আনা, একটু রিলিজ করে নেওয়া চাপটা, সে ধরনের কোনো সুযোগ তাদের উপর ছিল না। ফলে এই জমিদার শ্রেণীর উপর এক ধরনের হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এই চিরস্থায়ী বন্দোবস্তটি। যদিও আগের যে প্রক্রিয়াটি ছিল যে আমাদের এই করটা, রাজস্ব ব্যবস্থাটা একসময় আপ ডাউন করেছিল, এটার ফলে একটা স্থায়ী একটা বন্দোবস্ত আমরা পেয়েছিলাম। তো সংক্ষেপে আপনার যদি এক কথায় বা হচ্ছে আমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে বাংলাদেশের ইতিহাসে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই কথাগুলো সাজিয়ে লিখবেন। তবে যদি বড় প্রশ্ন আসে যে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা প্রভাব, কুফল, সুফল, এগুলো যদি আসে, সেক্ষেত্রে আপনাদেরকে ডিটেলস
হচ্ছে লিখতে হবে। তো ডিটেলস লেখার জন্য আমাদের চিরস্থায়ী বন্দোবস্তের উপর আরেকটা ভিডিও আছে, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে চিরস্থায়ী বন্দোবস্তের উপরে রচনামূলক প্রশ্নের আপনি হচ্ছে প্রিপারেশান নিতে পারেন। তবে এখানে এই ভিডিওটি দেখে আপনারা যতটুকু পারবেন সেটা হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আসবে সেটা আপনারা লিখতে পারবেন, এবং এখান থেকে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত কে ঘোষণা করেন, প্রবর্তন করেন, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত কি, এক কথায় যদি একেবারে এক সেন্টেন্সে উত্তর দিতে হয়, এক শব্দ উত্তর দিতে হয়, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আসার একটা সম্ভাবনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি দেখে ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকেও জানাতে পারেন। আমার ডিসক্রিপশানে নাম্বার থাকবে, নাম্বারও যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আমার এই চ্যানেলটিতে যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার বন্ধু, ছোটো ভাই, বড় ভাই যারা অনার্সে বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছে বা যাদের ম্যান্ডেটরি একটি কোর্স রয়েছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়, তাদেরকেও আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।